আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল। বৃহৎ জামাতে লাখো মানুষের জুমা নামাজ আদায়। বিশ্বময় দিনের দাওয়াত ও শান্তি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা। কাল থেকে অমর একুশে বই মেলা শুরু। সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড। মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলবে না ভারী যান। পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে। সমাপনী দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ে বেচাকেনা তুঙ্গে। যাত্রী ভোগান্তি নিরসনে এয়ারলাইন্স ও ফ্লাইট বাড়াচ্ছে এভিয়েশন কর্তৃপক্ষ। আধুনিক যন্ত্রপাতি সংযোজনে দ্রুত হচ্ছে ইমিগ্রেশন। অল্প সময়েই মিলছে লাগেজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ব ইজতেমায় বৃহত্তম জামাতে জুম্মার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। এজন্য সকাল থেকেই দলে দলে টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দানে ছোটেন ঢাকা ও আশেপাশে এলাকার বাসিন্দারা। কুরআন হাদিসের উপর গুরুত্বপূর্ণ বয়ান ও দ্বীনের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে মাশওয়ারা সহ নানা আনুষ্ঠানিকতা পালন করেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের সাথীরা। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইজতেমায় নিরাপত্তায় কঠোর রয়েছে ব্যবস্থা। টঙ্গী থেকে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের ৫৮তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামায়াতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাশওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দেগীতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, তিন চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই মেহনত নিয়ে আমরা এই দিনের যে দাওয়াতের মেহনত, এই দাওয়াতের মাকসাদ হলো এই মানুষ কিভাবে আল্লাহকে চিনতে পারে এবং দুনিয়াতে এবং আখিরাতে শান্তি কামিয়াবি হতে পারে। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ ও জামাতের বিদেশি মেহমানরা। এবারই প্রথম ২ ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। ৭২টি দেশ থেকে ২১৫০ জন বিদেশি মেহমান আলহামদুলিল্লাহ মাঠে অবস্থান করছেন। জুমার নামাজে আমাদের মাওলানা জুবায়ের সাহেব নামাজ পড়াবেন আমরা ধারণা করছি। প্রায় ২০ লক্ষাধিক মানুষ এই জুমার নামাজে অংশগ্রহণ করবে এবং আসরের পরেও বয়ান হবে, জুমার পরেও বয়ান হবে, মাগরিবের পরেও বয়ান হবে। জুমার পরে আমাদের জর্ডানের এক শীর্ষ মুরব্বী অর্থাৎ আমাদের তাবলিগ এক প্রবীণ মুরব্বী শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন। আসরের পরে আমাদের মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন এবং মাগরিবের পরে আম বয়ান হবে, যা কিনা ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩রা ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, জুমা নামাজ তো শেষ হয়েছে, মুসল্লিদের চলাচল, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিশ্বের সবচেয়ে বড় কিন্তু জুম্মার সালাত আদায় হয়ে গেছে, অর্থাৎ ২০ লাখেরও বেশি মানুষের অংশগ্রহণে কিন্তু এই সালাতটি অনুষ্ঠিত হয়েছে এবং এই সালাতের ইমামতি করেছেন আসলে মাওলানা জুবায়ের সাহেব। এখানে যারা এসেছেন তারা আসলে বলছেন যে আসলে এত বড় সালাতে অংশগ্রহণ করার জন্যই মূলত তারা বিভিন্ন দেশের এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসলে ছুটে এসেছেন এবং তারা বলছেন যে আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু আসলে তারা এই
এই জামাতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে আমাদের কিন্তু বিদেশি মেহমানদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মুসলমানদের তাদের প্রতি আসলে তারা কৃতজ্ঞতাও কিন্তু প্রকাশ করেছে। এখানকার পরিবেশ, এখানকার নিরাপত্তার অবস্থা যদি আপনাকে বলতে চাই তাহলে সেটি হচ্ছে যে আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কিন্তু টহল দিচ্ছে, অসংখ্য ওয়াচ টাওয়ার রয়েছে, তারা কিন্তু আসলে বিভিন্ন পোশাকে বিভিন্ন জায়গায় আসলে টহল দিচ্ছে এসব মানুষদের আসলে নিরাপত্তা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে ইজতেমা মাঠ থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার একান্ত সহকারী জানান, এমিরেটস এয়ারলাইন্সে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে বিমানটি দুবাই অবতরণের পর তাকে ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত 16 জানুয়ারি সব মামলায় খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। পরে 20 জানুয়ারি বুকে ব্যথায় অসুস্থ হয়ে তিনি রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিগত সময়ে জামাতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী বড় মগবাজারের সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় আমিরে জামাত বলেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়। কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সতর্ক করেন তিনি। এ সময় সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ করে শফিকুর রহমান বলেন, পুরুষদের চেয়েও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকার সার্বক্ষণিক তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট আদ্দিন সজীবের। বাঙালির প্রাণের মেলা এখন শুরুর ক্ষণ গুনছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ওই বিশাল ময়দানে শত শত বইয়ের স্টল প্রায় প্রস্তুত। শেষ সময়ে চলছে রঙের ছোঁয়ায় একটু রাঙিয়ে দেয়া। বই সাজাতেও শুরু করেছেন অনেকেই। তারা মনে করছেন 24শে জুলাই বিপ্লবের পর অন্যরকম বাংলাদেশে পাঠক দর্শনার্থীদেরও আকাঙ্ক্ষা বেড়েছে মেলা নিয়ে। তাই রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দিয়েও মেলা চলবে আপন মনে, নির্বিঘ্নে। যারা বই প্রেমী আছে সবাই বই কিনতে আসবে, তারপরে যারা লেখক আছেন ওনারা বই প্রকাশ করবেন, ওনারা আসবেন। মানে এটাতে কোনো সমস্যা হবে না। রাজনৈতিক প্রেক্ষাপট যে চেঞ্জ হয়েছে এটাতে কোনো সমস্যা হবে না। আশাবাদী যে আমরা এই বছর 2025 সালে যে আপনাদের যে বইমেলাটা হবে সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের স্টলে আপনার সব বয়সের পাঠকের জন্য আমাদের রয়েছে খুব ভালো ভালো বই আর কি। লাখো বইপ্রেমীদের উপস্থিতিতে যে মেলা বছরের পর বছর ধরে বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, তার নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে হাজির ডিএমপি কমিশনার। জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সবাই নির্ভয়ে নিঃসংকোচে মেলায় আসবেন, উপভোগ করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমসাময়িক নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকে জনভোগান্তির বিষয়েও
কথা বলেন তিনি। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তার দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। বইমেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি সতর্ক ডিএমপি। দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আজ পর্দা নামছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে। বিকালে 4টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 4টায় সমাপ্তি ঘোষণা করা হলেও মেলা চলবে রাত 10টা পর্যন্ত। শেষ মুহূর্তে মেলা জমে ওঠায় বিক্রেতারা সময় একদিন বাড়ানোর দাবি জানালেও তা বাড়ছে না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। 1 জানুয়ারি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবারে মেলায় বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, কেমন দেখছেন মেলার শেষ দিনের বেচাকেনা এবং কি পরিমাণে বাণিজ্য হতে পারে? ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। কি পরিমাণে বাণিজ্য হতে পারে এই বিষয়টি বিকাল 4টার সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। তবে আপনাকে আমি যেটি জানিয়ে রাখতে চাই যে এবছরের মেলায় 5টি শুক্রবার পেয়েছে। এই জানুয়ারি মাসের 5টি শুক্রবারই মেলায় সবচেয়ে বেশি ভিড় হয়েছে এবং আজকে হচ্ছে শেষ শুক্রবার এবং কাকতালীয়ভাবে শুক্রবার পরে আজকে ভিড়ের পরিমাণ একটু বেশি। আমরা এখানে অসংখ্য দর্শনার্থী দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষ হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে আর কিছুক্ষণের ভিতরে মেলায় হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মেলা প্রাঙ্গণ একটি ভিন্ন রূপ পাবে। আমরা এখানে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে শেষ মুহূর্তে তারা বিভিন্ন পণ্যে তারা ছাড় দিচ্ছেন, অর্থাৎ 2টি পণ্য কিনলে সাথে 1টি পণ্য ফ্রি দিচ্ছেন। এই কারণে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা স্পেসিফিক কিছু স্টলে। বিশেষ করে আমরা বিস্কিটের স্টল যদি বলি, আমরা প্রাণ আরএফএল স্টল যদি বলি, সেখানে আমরা উপচে পড়া ভিড় দেখেছি। এবং এখানে আমরা যেটি বুঝতে পেরেছি যে মেলাটি হচ্ছে মানুষের একটি বিনোদনেরও জায়গা। অনেকে এখানে যে সবাই যেখানে ক্রয় বিক্রয়ের জন্য আসেন এরকম নয়, তারা পরিবার পরিজন নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্র শনিবার এখানে ঘুরতে আসেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আরেকটি বিষয় হচ্ছে যে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 60টি বিদেশিরা দেশ অংশ নিয়েছে, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এখানে আমরা বিক্রেতারা যেটা বলছেন, ক্রেতারাও যেটা বলছেন, তারা বলছেন যে যেহেতু এটির নাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে শুধুমাত্র 60টি দেশের মধ্যে এই মেলা সীমাবদ্ধ না রেখে কিভাবে আরো বেশি সংখ্যক, অন্তত 100 দেশকে কিভাবে আগামী বছর মেলায় সম্পৃক্ত করা যায় সে বিষয় নিয়ে তারা ভাবছেন বা ভাবার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতি তারা তাগিদ দিয়েছেন। আর একটি বিষয় হলো যে এই মেলার একটি বদনাম ছিল, আপনি অতীত জানেন যে এটিকে প্লাস্টিক মেলা বলা হয়ে থাকে। কিন্তু এবছর আমরা ঘুরে ঘুরে যেটি দেখেছি যে এখানে মেলা একটি ভিন্নতা আছে। এখানে সব ধরনের স্টল এবার বসানো হয়েছে। আগে যেহেতু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে খোলা মাঠে বাণিজ্য মেলা হতো, সেখানে অনেক সীমাবদ্ধতা ছিল। কিন্তু এখানে এই পূর্বাঞ্চলে এখানে স্থায়ী স্টল করার কারণে অনেকাংশে সে সমস্ত যে বদনাম ছিল সেগুলো কাটিয়ে উঠতে পেরেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবং তারা আশা করছেন যে অন্য যে কোনো বারের চেয়ে এবার মেলায় যেহেতু শুক্রবার 5টি পাওয়া গিয়েছে এবং 4টি শনিবার ছিল, যে বিক্রি বেশি হয়েছে। তবে এই বিক্রির পরিমাণ কত তা বিকেল 4টায় যখন বাণিজ্য উপদেষ্টা এই মেলার দোতলায় যখন সংবাদ সম্মেলন করবেন তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি নিউজে বলেছেন যে মেলা বিকাল 4টার সময় সমাপ্তি ঘোষণা করা হলেও আজকে রাত 10টা পর্যন্ত কিন্তু মেলা চলবে। এরপরেই মেলার মূলত পদ্মা নামবে আর শেষ হবে মাসব্যাপী এই মিলন মেলার। ওয়াইবা, এই হচ্ছে বাণিজ্য মেলা আমার কাছে সর্বশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। যাত্রী ভোগান্তি নিরসনে এয়ারলাইন্স ও ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, দেশের সব বিমানবন্দর ঘিরে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক মেশিন সংযোজন করায় দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে যাত্রীরা লাগেজ নিয়ে বিমানবন্দর ছাড়তে পারছেন বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার GM তসলিমের রিপোর্ট।
হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা আন্তর্জাতিক মানের করতে নানা উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে এর সুফলও পেতে শুরু করেছে যাত্রীরা। এখন খুব তাড়াতাড়ি ফাস্ট, মানে আমি যে ব্যাগটা পাইলাম লাগেজটা উইদিন 20 মিনিট চেঞ্জ হয়ে যেত, দেখি আর খুব সুন্দরভাবে সার্ভিস দিতে। বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে কর্মী ও যাত্রীরা সহনশীল আচরণ করলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এভিয়েশন সিকিউরিটিকে আরও শক্তিশালী করব, যাতে আমরা এয়ারপোর্ট অপারেশনসটা বিশ্বের অন্যান্য দেশের মতো এভিয়েশন সিকিউরিটি যেন তাদের নিজেদের অপারেশন করতে পারে, এবং আমরা প্রতিটা অর্গানাইজেশন যাতে যার যেখানে কাজ করার দায়িত্ব সেভাবে আমি দায়িত্ব বন্টন করে দিয়েছি, সেভাবেই তারা কাজ করবে বলে আমি আশাবাদী। তাহলে আমরা 24টা অর্গানাইজেশন একসাথে কাজ করলে এয়ারপোর্টের মান উন্নয়ন হবে, ভালো হবে, যাত্রী সেবা ভালো হবে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের পর 2 থেকে 3 মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার সুবিধার্থে অত্যাধুনিক মেশিন সংযোজন করা হবে। দ্রুতই এটি করা হবে বলেও জানান কাস্টমস কমিশনার জাকির হোসেন। এটা হলো আমাদের সমন্বিত একটা উদ্যোগ, সিভিল এভিয়েশন বিমান সবাই মিলে। আমাদের টার্গেট হলো আমরা সেবাকে উন্নত করার জন্য এখন যে আমরা এখানে স্ক্যান করি, যেগুলো আমাদের সাসপেক্ট হয়, এই স্ক্যানারগুলোকে আমরা এয়ার সাইডে নিয়ে যাব, মানে পেছনে নিয়ে যাব। তো পেছনে নিয়ে গেলে তখন 2 থেকে 3 মিনিটের মধ্যে একজন প্যাসেঞ্জার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে যাত্রী কল্যাণে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গত রাত 8:30টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর পুলিশ। গত বছর 29 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ 128 জনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। নারায়ণগঞ্জে অবৈধ রেল ক্রসিং এর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যদিও নির্বিকার রেল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুব্বা। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন চলাচল করছে 8 জোড়া ট্রেন। 18 কিলোমিটার দূরত্বের এই রেলপথে রয়েছে 30টির মতো অবৈধ লেভেল ক্রসিং। এর মধ্যে 6টি শহরের চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত 2 কিলোমিটারের মধ্যে। এসব রেল ক্রসিংয়ে ব্যারিয়ার নষ্ট থাকায় ট্রেন চলাচলের সময়ে যানবাহন আটকাতে ব্যবহার করা হয় দড়ি। অরক্ষিত রেল ক্রসিং, সেই সাথে রেল লাইনের দুপাশের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে জনসমাগম বেশি থাকায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি, হচ্ছে প্রাণহানি। ব্যস্ততম রাস্তা, তো এই রাস্তার মধ্যে আমি মনে করি যে রেলের পক্ষ থেকে যদি এখানে আমাদের এই একটা মানে কি বলে রেল ক্রসিং সিস্টেম করে দিত, তাহলে মনে হয় জিনিসটা বেটার হইতো। জাম থাকে, আর জাম থাকা অবস্থায় দেখা যায় রেলের উপর, ট্রেনের উপর, রেল লাইনের উপর গাড়ি আসা যাওয়া করে, যদি একটা রেল গেট থাকতো তাহলে মানুষের মতো যানটা নিরাপত্তা থাকতো। ট্রেনে নেতাছে সবাই পাগল হয়ে যেতেছে, যান বাঁচানো লেগে কি অবস্থা, মানামারি লেগে আছে, লেগে আছে। জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েই দায় সারছে রেলওয়ে কর্তৃপক্ষ। চাষারের ওই সাইডে যে গেটগুলো কিছুগুলো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের, ওইগুলো আমাদের না। কেউ যদি অসতর্কভাবে গেটের উপরে উঠে, সেটা তো আমাদের কিছু করার নাই। মানুষ যদি সতর্কভাবে গাড়ি চালায় এবং সতর্ক থাকে, তাহলে আর দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আরামদায়ক, নিরাপদ ও অন্য বাহনের তুলনায় ভাড়া কম ও নিরাপদ হওয়ায় ট্রেনের প্রতি বাড়তি আগ্রহ সাধারণ যাত্রীদের। তাই সেবার মান বাড়ানোর দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নানা কৌশলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের জনগণকে অসম্মান করছে। এই দাবি করে ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য পরিবেশন করছে প্রতিবেশী দেশটির গণমাধ্যম। সম্প্রতি আনন্দ বাজার পত্রিকায় বাংলাদেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকার নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রেস উইং।
এ ধরনের সংবাদ বলিউডের কল্পকাহিনীকে হার মানায় উল্লেখ করে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয় ফেসবুক স্ট্যাটাসে। প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে কুৎসিত কল্পকাহিনী প্রচার না করার আহ্বান জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাল ও তেলের দামে অস্থির বাজার। কোনো কারণ ছাড়াই 2 সপ্তাহ আগে চালের দাম 10 থেকে 12 টাকা বাড়লেও কমার কোনো লক্ষ্য নেই। সয়াবিনের দামও লাগামহীন। এতে হতাশ ও ক্ষুব্ধ ভোক্তারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের নীতি নির্ধারকরা দুষছেন তারা। ভোক্তাদের অভিযোগ, নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণহীনতায় বাজার এখন গোষ্ঠীর স্বার্থের দখলে। ফজলে রাব্বির রিপোর্ট। চালের বস্তায় লেগেছে রঙের ছোঁয়া। 50 কেজির পাটের বস্তার বদলে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বস্তার রং ফ্যাকাশে লাগে ভোক্তার কাছে। অভিযোগ আছে পুঁজির জোরে চালের মজুদের বড় একটি অংশের নিয়ন্ত্রণ এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এ মৌসুমে উৎপাদন কিছুটা কম হলেও শুল্ক ছাড়ের সুবিধায় আমদানি করা চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও সব ধরনের চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বাড়তি। বাজারে দেখেন বাইরের কোনো চাল আছে কিনা, মুষ্টিমো কটা চাল আছে, ইন্ডিয়ান চাল আছে, কিন্তু এটা না করে যদি কর্পোরেট কোম্পানির মিনিই থাক, তাদের যদি বড় প্যাকেটগুলো বাজার না করে তাহলে বাজারে নিয়ন্ত্রণ আসে যাবে আমরা মনে করি। যদি বুঝতাম যে আজকে দাম বাড়লে চাল পাওয়া যায় না বা কিছু এরকম, দাম বাড়ার পরে চাল পাওয়া যায়, তা মেঘলা এরকম করতে আছে মনে হয়। 5 লিটারের সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য 852 টাকা হলেও দোকানির অভিযোগ ডিলারই বিক্রি করছে এর চেয়ে বেশি দামে। ফলে বাড়ছে দোকানি আর ক্রেতার মধ্যকার অবিশ্বাস। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে বলে মনে করেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। ভাই গায়ে রেটে আনছি, আপনি বাজার নিলে আমি তেল দিব আপনাকে, আপনি করে আমি বাজার আমার লাগবো না, আপনি কি জোর করে দিবেন আমারে? ন্যায্য মূল্য যেটা ওইটা নাই। তো এই জায়গাটাতে আসলে দৃশ্যমান কোনো কাজ আমরা বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু পাই না। এটাই আমাদের দুঃখের কিংবা পরিতাপের বিষয় বলতে পারে। ঊর্ধ্বমুখী বাজারের পাশাপাশি 1 মাস বাদে রমজান মাসের কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মৌসুমী সবজির নিম্নমুখী দর কোনো প্রভাব ফেলছে না এই দুশ্চিন্তায়। পূজার সময় তো সবজি খায় না, কম খায়, তো সবজির দামটা একটু কম, তা মুরগির দামটা বেশি। আমরা যারা ব্যবসায়ী তারা আমরা চলতে পারি, 2 কেজির জায়গায় 1 কেজি নেই, কিন্তু যারা এই যে রিক্সা চালায় দিন মজুর তারা কিভাবে নেয়? একটু বাজার পরিস্থিতি যদি একটু শান্ত থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, উই আর হ্যাপি। সরকারে কে আসলো না গেল এটা আমাদের বেশি হেডেক না। বাজারে মাছের দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের না হলেও কিছুটা কমেছে মুরগির দাম। পাকিস্তানি কক কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 290 টাকা দরে। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় 67 জন আরোহী সবাই নিহত হয়েছেন। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে 4 জন ক্রু ও 60 জন যাত্রী ছাড়াও হেলিকপ্টারটিতে ছিলেন 3 সেনা। এদিকে দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনের ডাইভার্সিটি পলিসিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাট আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য আনা হয়েছিল এতেই বিমান চলাচলের নিরাপত্তার মান কমেছে, আর সেটি মর্মান্তিক দুর্ঘটনার কারণ বলে জানান ট্রাম্প। ওদিকে 20 বছরের বেশি সময় সবচেয়ে মারাত্মক ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ের কাছাকাছি ওই বিমান দুর্ঘটনা ঘটে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণের উৎসব উদযাপন করল বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে আয়োজিত কুনশন ব্ল্যাক বেল্ট পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ও সংগঠক ও বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমদুল ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ও ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য রুজিনা সুলতানা। এতে ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আয়োজনে 10টি ক্লাবের প্রায় 300 মহিলা ও পুরুষ প্রতিযোগী অংশ নেয়।
এখন পার্টেক্স খেলার খবর। বিপিএলে একদিন বিরতি দিয়ে কাল শেষ পর্বে মাঠে নামবে 4 দল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস আর খুলনা টাইগার্স। এই ম্যাচের দিকে সবার নজর থাকবে। কাগজে কলমে এখনো শেষ 4 নিশ্চিতের সুযোগ আছে খুলনার। 10 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের 5-এ, 12 পয়েন্ট নিয়ে ঠিক উপরেই দুর্বার রাজশাহী। তারই বড় ব্যবধানে জিতলে রান রেট থেকে প্লে অফ নিশ্চিতের সুযোগ আছে মেহেদী হাসান মিরাজের দলের সামনে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে আগেই প্লে অফ নিশ্চিত করা চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালের। শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেওয়ার ঘোষণা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, একমাত্র সান্তোসই তাকে কাঙ্ক্ষিত ভালোবাসা দিতে পারবে এবং আগামী বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন তিনি। এদিকে ব্রাজিলিয়ান ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়, ঘরের ছেলেকে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে তারা। এর আগে এই ক্লাবের হয়ে 136 গোল করেছিলেন নেইমার। সবশেষ সৌদি ক্লাব আল হিলালে খেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা, কিন্তু ইনজুরির কারণে সেখানে ক্যারিয়ারে বড় করতে পারেননি তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল। বৃহৎ জামাতে লাখো মানুষের জুমার নামাজ আদায়। বিশ্বময় দিনের দাওয়াত ও শান্তি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা। কাল থেকে অমর 21 বই মেলা শুরু। সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড। মেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলবে না ভারী যান। পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। সমাপনী দিনে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বিভিন্ন পণ্যের বিশেষ ছাড়ে বেচাকেনা তুঙ্গে। যাত্রী ভোগান্তি নিরসনে এয়ারলাইন্স ও ফ্লাইট বাড়াচ্ছে এভিয়েশন কর্তৃপক্ষ। আধুনিক যন্ত্রপাতি সংযোজনে দ্রুত হচ্ছে ইমিগ্রেশন, অল্প সময় মিলছে লাগেজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।